দীনদয়াল উত্তরপ্রদেশের বদায়ু জেলায় থাকতো। ও একটা খুব ভালো কৃষক ছিল। ওর কাছে 30 বিঘার জমিও ছিল, যার মধ্যে গম, চাল, মক্কা আর অনেক ধরনের সবজি হতো। দীনদয়ালের বাড়িতে তার স্ত্রী, 2টো বাচ্চা আর বয়স্ক বাবা ছিলেন। বাচ্চারা, বৌমা কোথায় আছো? বাহনজিপুর হলার বালাজির প্রসাদ নিয়ে এসেছি তো হরিদাসের বাড়ি থেকে। এই নাও, তুমিও কোনো মানসিক করে নাও আর খেয়ে নাও। দাও দাদু, আমাকে দাও। হে হনুমান ভগবান, আমার ক্লাসের মনিটর ঋষিকা এইবার যেন ফেল হয়ে যায়। ও খুব নাটক করে আর ক্লাসের সমস্ত বাচ্চাদের মুখে আঙুল রাখতে বলে। হে হনুমান ভগবান, ইংলিশওয়ালি নিধি ম্যাডামের যেন স্কুলের চাকরি ছেড়ে যায়। উনি অনেক বেশি হোমওয়ার্ক দেন। আমার ভিডিও গেম খেলার জন্য সময়ই নেই। নেহা, রাহুল, এইভাবে অন্যদের খারাপ চাওয়ার জন্য প্রার্থনা করো না। যদি ভগবানের কাছে তোমরা কিছু চাও, তাহলে নিজের ভালোর জন্য চাও, অন্যদের খারাপের জন্য নয়। হ্যাঁ বাচ্চারা, বৌমা একদম ঠিক কথা বলছে। আমি পড়াশোনা জানি না ঠিকই, তবে এটুকু জানি যে কাজ ছেড়ে যাওয়া আর পরীক্ষায় পাস না করতে পারা এটা কারোরই ভালো লাগে না। বাবা, এই বছর তুমি কি নিয়ে এসেছো? এর মধ্যে কি খাজানা আছে? সেটা আমি এখনো জানি না যে এর মধ্যে কি আছে। আমি রাস্তার ওখানে বসেছিলাম, তখন একটা লোক হাঁটছিল আর তার ঝোলা থেকে পড়ে যায় এটা। সমস্ত লোকেদের খুব জিজ্ঞাসা হলো যে পুটলিতে কি রয়েছে। দীনদয়াল পুটলি খুলে দেখলো, তখন তার মধ্যে বাদাম ছিল। আরে এতে তো বাদাম রয়েছে দেখছি। যাই হোক, অন্তত বাদাম তো খেতে পারবো এখন। আমাদের গ্রামে তো বাদাম একেবারে হয়ই না, পাই না। দীনদয়ালের স্ত্রী গীতা খুব ভালো মহিলা ছিল। উনি দীনদয়ালকে বলল, এই বাদামগুলোর উপর আমাদের কোনো অধিকার নেই, এগুলো বিক্রি করে দাও, আর যে টাকা পাবে সেগুলো দান করে দিও। একদম ঠিক কথা বৌমা, কিন্তু আমাদের কয়েকটা দিন অপেক্ষা করা উচিত, কারণ হতেও তো পারে এই বাদামগুলো যার, সেই লোকটা খুঁজতে খুঁজতে আমাদের গ্রামেই চলে আসবে। দীনদয়ালের ছোট ভাই সুরেশ শহরে থাকতো। ভাগাভাগির সময় সেও 30 বিঘা জমি পেয়েছিল, কিন্তু সে তার ক্ষেত বিক্রি করে শহরে প্লট কিনে ফেলল। সুরেশ শহরে পৌঁছে নিজেকে ছোট্ট ফিল করত। তার স্ত্রী রেখাও তার থেকে বেশি টাকা রোজগার করার জন্য উৎসাহিত করত। পেছনের ওমকারজির বাড়িতে 2য় এসি লাগানো হয়েছে, আর আমরা এখানে গরমে ভুগছি। গরমের কারণে আমার সমস্ত চুল পড়ে গেছে। যদি আমি জানতাম যে এইভাবে গরিবের মতো থাকতে হবে, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। আরে মুদিখানার খরচ, পেট্রোলের খরচ, বিমার কিস্তি, এইসবের পরে আর পয়সা থাকে কোথায় আমার কাছে যে আমি এসি কিনবো? তোমার দামি জামা কাপড় আর বিউটি প্রোডাক্টসেরও তো অনেক খরচ, তাই না? সমস্ত প্রতিবেশীদের খাবার দাবার তাদের গ্রাম থেকে আসে। আমরাই হলাম যে যাদেরকে দোকান থেকে রেশন কিনতে হয়। তোমার ভাইয়ের গ্রামে কোনো খরচা হয় না। তুমি ওর থেকে জমি কেন চেয়ে নিচ্ছ না? ও তো গ্রামে থাকে, মজদুরিও করবে। ওর তো কাজ যে কোনো রকম ভাবে চলেই যাবে। আমি আমার জমি তো আগেই বিক্রি করে দিয়েছি, এখন আর আমি তা চাইতে পারবো না। যদি তুমি এইভাবে সোজা সরল হয়ে থাকো না, তাহলে জীবনে কিছুই করতে পারবে না। আজকালকার দুনিয়া খারাপ কাজ করার জন্যই হয়েছে। সাম, দাম, দণ্ড, ভেদ 4টে ইউজ করো, তখন গিয়ে কাজ হবে। এই সানডেতে তুমি গ্রামে যাও আর গম, চাল নিয়ে আসার ব্যবস্থা করার চেষ্টা করো। রবিবারের দিন সুরেশ দীনদয়ালের বাড়িতে যায়। কাকু নমস্কার। আরে নমস্কার বাবা, নমস্কার। দাদা কি বাড়িতে নেই? উনি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন চোখের জন্য। বাবা রাত্রিবেলা জিনিসপত্র দেখতে পান না। বলছি দাদাকে একবার জিজ্ঞাসা করো না, আমার জন্য কি 20 কুইন্টাল গম আর 20 কুইন্টাল ধানের ব্যবস্থা করতে পারবে? না, এক্ষুনি তো হতে পারবে না। তোমার দাদা 6 মাসের ফসল এক্ষুনি বিক্রি করে দিয়েছেন। মরশুম ছাড়া বৃষ্টি হওয়ার কারণে এইবার খুব বেশি ফসল খারাপ হয়ে গেছে। কিন্তু তুমি গ্রামের যে কোনো মানুষের থেকে গম আর চাল কিনতে পারবে। আমি কিনতে চাই না বৌদি, আমি তোমাদের কাছ থেকে ধান আর গম চাইতে এসেছি। এটা তুমি কি করছো সুরেশ? তুমি শহরে ভালো চাকরি করো আর শুধু 2 জন লোক আছো। আমাদের বাচ্চা কাচ্চাও রয়েছে, আর বাবার ওষুধের খরচা তো আলাদা। আমরা যদি ফসল তোমায় দিয়ে দিই, তাহলে আমরা নিজেরা কি খাবো? আমাদের তো রোজগারের একটাই সাধন রয়েছে না, আমাদের ফসল। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। দাদাকে আসতে দাও, আমি তার সাথেই কথা বলবো। বাড়িতে খাবার দাবার আছে তো, নাকি সেটাও নেই?
এরকম কেন বলছো সুরেশ? তুমি আমাদের পরিবারের সদস্য। যতদিন চাও এখানে থাকো, আমরা যাই খাই সেটা তুমিও খেয়ে নেবে। দীনদয়ালের বাড়িতে আসার পর সুরেশ দীনদয়ালের সাথে কথা বলে, কিন্তু দীনদয়ালও সুরেশকে সেই জবাবই দিল যেটা গীতা দিয়েছিল। তোমাদের কাছে আশা করাটাই ভুল হয়েছে আমার। এখন আমি চললাম, আর আমি কোনোদিনও আসবো না। রাগ করো না গো সুরেশ, আমাদের অবস্থাটা বোঝো। আর আগের মাসে আমরা বৈষ্ণব দেবীর মন্দিরে যাচ্ছি দর্শনের জন্য। যদি তুমি আর রেখাও আসো তাহলে ফোন করে বলে দিও, বেশি লোক গেলে ভালো লাগবে। না, আমি তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সুরেশ রাগ করে নিজের বাড়িতে যায় আর সবকিছু নিজের বউ রেখাকে বলে দেয়। ওরা দুজন পাহাড়ের রাস্তায় যাচ্ছে, এটাই সুযোগ তোমার কাছে। আমি বুঝতেই পারছি না যে তুমি কি বলতে চাইছো। আরে এত কিছু ভেবো না, আর এমনিতেও জীবন মৃত্যু ওপরওয়ালার হাতে, তুমি শুধু নিজের কাজ করো। বৌদি, আমি সেদিনকে একটু বেশি উল্টোপাল্টা বলে দিই। তোমাদের সাথে সম্পর্ক আমি কখনো ভাঙতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না সুরেশ, ছোটরা তো ভুলভাল করেই ফেলে, বড়দের কাজ হলো ওদেরকে ক্ষমা করে দেওয়া। বৌদি, তোমরা বৈষ্ণব দেবী কবে আর কোন গাড়িতে যাচ্ছ? আমরা 17 তারিখ মোটর সাইকেলেই যাব। বাচ্চা আর বাবা বাড়িতেই থাকবে, কারণ বাচ্চাদের এক্সামস আছে সামনে। ঠিক আছে, যখন তোমরা ফিরবে তখন আমায় বলে দিও, আমি প্রসাদ নিতে চলে আসবো। কিছুদিন পর যখন গীতা আর দীনদয়াল মোটর সাইকেলে বৈষ্ণব দেবীর জন্য রওনা হলো, তখন ওরা পাহাড়ে পৌঁছায়। তখন একটা জিপ তাদের পিছু নেয়। জিপ দীনদয়ালের মোটরকে ধাক্কা মেরে দেয় আর মোটর সাইকেল গর্তে পড়ে যায়। পরের দিন সুরেশ দীনদয়ালের বাড়িতে পৌঁছে যায়। কাকু, মা বাবা বাড়িতে নেই, বৈষ্ণব দেবী গেছে। তুমি কি কাজে এসেছো? আমি তোমাকে এটা বলতে এসেছি যে তোমার মা বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। এই সুরেশ, তুমি বাচ্চাদের সাথে এরকম কথা কেন বলছো? হ্যাঁ, এই দেখুন না, একটা খবর ছাপা হয়েছে যে বৈষ্ণব দেবী যাবার সময় একটা বাস আর একটা মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মোটরসাইকেলটা খাদে পড়ে যায়। দাদার ফোনটাও তো লাগছে না, তাই না? অনেক দিন পর্যন্ত রামদাস, দীনদয়াল আর গীতার অপেক্ষা করলো, কিন্তু ওরা ফেরত আসলো না। তাই আর অপেক্ষা করে কোনো লাভ হবে না বাবা। জমি জমার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি না হয়, এই বাচ্চা দুটোকেও তো মানুষ করতে হবে। ঠিক আছে বাবা, তুমি তাহলে তাই করো। একদিন রাত্রিবেলা সুরেশ নিজের বাবাকে কাশির ওষুধ দেওয়ার বাহানায় অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে দেন। যখন রামদাস অজ্ঞান হয়ে যায়, তখন সুরেশ ক্ষেতের কাগজপত্রে রামদাসের আঙ্গুঠা নিয়ে নেয় আর চালাকি করে জমি নিজের নামে করিয়ে নেয়। তারপর সুরেশ নিজের বাড়িতে চলে যায়, আর এইভাবেই কিছুদিন কাটতে শুরু হয়ে যায়। একদিন নেহা আর রাহুল নিজের ক্ষেতে খেলা করতে যায়, তখন একজন লোক ওদেরকে তাড়িয়ে দেয়। এই, তোমরা দুজন আমার জমিতে কি করছো? যাও এখান থেকে, যাও। এই ক্ষেতটা আমাদের। এটা তোমাদের ছিল, তোমার কাকা আমাকে এটা বিক্রি করে দিয়েছে। নেহা আর রাহুল বাড়িতে গিয়ে নিজের দাদুকে সবকিছু বলে। রামদাস গ্রামের একটা লোকের ফোন নিয়ে সুরেশকে ফোন করে দেয়। ফোন সুরেশের বউ রেখা তুলে নেয়। আচ্ছা বৌমা, সুরেশ কোথায়? ও কি জমিটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, ক্ষেত বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন ফোন করে বারবার বিরক্ত করবেন না। দুজন বাচ্চা কিছু বছরেই বড় হয়ে যাবে আর নিজের নিজের রোজগারের পয়সা কামিয়ে নেবে। আমরা নিজেদের বাড়িও চেঞ্জ করেছি, সেই জন্য বাড়িতেও আসবেন না। বেচারা বুড়ো রামদাস চিন্তায় পড়ে যায় যে দুজন বাচ্চাকে কিভাবে বড় করবে। মনে হচ্ছে এখন আমাকেই কাজ করতে হবে, না হলে না খেয়ে মরতে হবে যে আমাদের। বয়স্ক লোক কিছুই বুঝতে পারে না যে কি কাজ করবে। সে সেই বাদামের পুটলিটা তুলে নেয় যেটা দীনদয়াল অনেক দিন আগে পেয়েছিল, আর সেই বাদাম নিয়ে গিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে। বাদামওয়ালা, বাদামওয়ালা, টাটকা বাদাম নিয়ে নাও, টাটকা বাদাম নিয়ে নাও। এই যে দাদা, বাদাম কত করে কিলো? বাদাম মাত্র এই 100 টাকা মতন কিলো। লোকটা বাদাম খেয়ে দেখলো, বাদাম একদম দানাদার ছিল। সে পুটলিতে থাকা সমস্ত বাদাম কিনে নিল আর রামদাসকে 1000 টাকা দিয়ে দিল। 300 টাকা রেখে দেবো আর 700 টাকার বাদাম আবার কিনবো। এইভাবেই আমার রোজগার হতে থাকবে।
বাড়ি ফেরার সময় অন্ধকার হয়ে যায়। রামদাস রাত্রিবেলা কম দেখতে পেত। রাস্তায় হাঁটার সময় সে ধাক্কা খায় আর সে রাস্তায় পড়ে যায়। একজন লোক রামদাসকে তুলতে আসে, তখন সে চুরি করে রামদাসের পকেট থেকে সমস্ত টাকা চুরি করে নেয়। আরে 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 সাবধানে সাবধানে বাবা, সাবধানে, পড়ে যাবেন। ধন্যবাদ ধন্যবাদ বাচ্চা। আসলে রাত্রেবেলা আমি অতটা ভালো দেখতে পাই না, সেই জন্যই আমি পড়ে গেলাম। কিছুক্ষণ হাঁটার পর রামদাস নিজের পকেটে হাত দেয়। আরে আরে আমার পয়সাগুলো কোথায় গেল? এখন তো খরচ করার মতন পয়সাও নেই। বাচ্চাগুলোকে এবার না খেয়েই মরতে হবে। তক্ষুনি একজন ফকির ওখানে আসে। কি হলো ভাই, কাঁদছো কেন? রামদাস ফকিরকে সমস্ত কথা বলে দেয়। ফকির নিজের ঝোলা থেকে একটা ছোট্ট ঝোলা বার করে রামদাসকে দিয়ে দেয় আর বলে, এই থলেতে কয়েকটা বীজ রয়েছে, বীজগুলো পুঁতে দিও, এই বীজ থেকে সোনার বাদাম হবে। কিন্তু আমার কাছে যে কোনো জমি নেই। তোমাদের গ্রামে যে নদীটা রয়েছে, সেই নদীর ধারে জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তোমার বাড়িটা বন্ধক রেখে সামান্য একটু জমি কিনো, আর সেই জমিতেই এই বীজগুলো পুঁতে দিও। রামদাস সেরকমটাই করলো যেরকম ফকির বলল। 7 দিন পরই খেতে সোনার বাদাম চলে আসে। সেই বাদামগুলো বিক্রি করে রামদাস নিজের বন্ধক রাখা বাড়িও ছাড়িয়ে নেয়। দাদু, আমাদের কাছে অনেক টাকা চলে এসেছে, চলো শহরে গিয়ে মুভি দেখে আসি। রামদাস, নেহা আর রাহুল শহরের সিনেমা হল পৌঁছায়। সুরেশ আর রেখাও সেই সিনেমা হলে মুভি দেখতে এসেছিল। তোমাদের কাছে এত টাকা কোত্থেকে এলো যে তোমরা এখানে শহরে ফিল্ম দেখতে এসেছো? কাকু চালাকি করে আমাদের ক্ষেত ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমরা এমন একটা ক্ষেত পেয়ে গেছি যার মধ্যে সোনার বাদাম হয়, আর তোমরা আমাদের থেকে অনেক গরিব। মুভি দেখার পর যখন রামদাস, স্নেহা আর রাহুল বাড়িতে ফেরে, তখন তারা দীনদয়াল আর গীতাকে দরজায় দেখতে পায়। ঈশ্বরের অশেষ কৃপা যে তোমরা এখনো বেঁচে রয়েছো। আমি তো তোমাদের ফিরে আসার আশা ছেড়েই দিয়েছিলাম। আমরা খাদে পড়ে যাই, কিন্তু একজন পাহাড়ের কৃষক আমাদেরকে রক্ষা করে। তবে সুস্থ হতে আমাদের সময় লেগে যায়। রামদাস সুরেশের সমস্ত চালাকি দীনদয়াল আর গীতাকে বলে দেয়, আর ওদেরকে সোনার বাদামের ব্যাপারেও বলে দেয়। ঈশ্বর এক হাত দিয়ে নিয়ে নেন, তখন দ্বিতীয় হাত দিয়ে দিয়েও দেন। সুরেশের কাছ থেকে ক্ষেতের টাকা ফেরত নেওয়ার একমাত্র উপায় রয়েছে। গীতা জানতো যে সুরেশ সোনার বাদামের লোভে খারাপ ক্ষেত কেনার জন্যও রাজি হবে। ওরা পুটলিতে থাকা সমস্ত বীজ পুঁতে দেয় আর তার সোনার বাদাম তৈরি করে দেয়, আর সমস্ত টাকা ব্যাংকে জমা করে দেয়। কিছুদিন পর সুরেশ গ্রামে আসে আর গীতাকে বলে, বৌদি, বৌদি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের জমি বিক্রি করে দিই। তোমরা সোনার বাদাম বিক্রি করে নিশ্চয়ই অনেক বড়লোক হয়ে গেছো। এখন সোনার বাদামের জমিটা তুমি আমাকে দিয়ে দাও না। আমি তোমাদের জমিটা 15 লক্ষই বিক্রি করেছিলাম। আমি 15 লক্ষ দেবার জন্য তৈরি আছি এখন। ঠিক আছে। সুরেশ 15 লাখ টাকা দিয়ে খারাপ ক্ষেত কিনে নেয়। ওর মনে হলো যে ক্ষেতে কোনো জাদু আছে, যখন জাদু তো ফকির দ্বারা দেওয়া বাদামের বীজে ছিল। সুরেশ বাদামের বীজ কিনে ওই শুকনো জমিতে পুঁতে দেয়, কিন্তু ওখানে কিছুই হলো না। সুরেশ রাগের চোটে গীতার কাছে পৌঁছায়। বৌদি, জমিতে তো ফসলই হচ্ছে না দেখছি। তাহলে আমরা কি করব? হয়তো তুমি বেঈমান, সেই জন্য তোমার ভাগ্য সাথ দিচ্ছে না। তাহলে আমার 15 লক্ষ ফেরত দিয়ে দাও। তুমি যেই পয়সা দিয়েছিলে সেগুলো তো আমরা খরচাও করে ফেলেছি, সেই জন্য আমাদের কাছে টাকা ফেরত নেওয়ার চেষ্টাও করো না। আর এমনিতেও সেই টাকাটা আমাদেরই ছিল। বেশি বিরক্ত করলে আমাদের কাছে পুলিশের কাছে যেতে হবে, কারণ আমরা জানি যে আমাদেরকে গর্তে ফেলার পেছনে তোমারই হাত ছিল, আর বাবাকে বেহোশ করে তুমি ক্ষেত নিজের নামে করিয়েছিলে। সত্যি শোনার পর সুরেশ ঘাবড়িয়ে যায়, আর তারপর ফেরত গ্রাম কখনো আসে না। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে
আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা।
আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব। অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানত না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি, যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল। এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা। সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি।
ভালো কথা। তোমার কি মনে হয় তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজালকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আভলাপুর নামের একটা গ্রাম ছিল। গ্রামের নাম যেরকম আলাদা ছিল, ওখানকার লোকও ততটাই বিচিত্র ছিল। সবাই নিজের নিজের ক্ষেতে হাল চালিয়ে নিজের সংসার চালাতো। একদিন শঙ্কর রাও মারুতি রাওয়ের সাথে খেতে চলে যাচ্ছিলেন। আমাদের গ্রামের ব্যাপার স্যাপার খুবই ভালো। দুবেলার খাবার জোগাড় করে গ্রামের সবাই সুখে শান্তিতেই রয়েছে। ঠিক বলেছেন আপনি, শান্তিতে থাকার জন্য দুবেলার খাবার আর কয়েকটা জামা প্যান্টই তো দরকার, ব্যাস। দুজন হাঁটতে হাঁটতে গ্রামের সবচেয়ে পুরনো প্রধান প্রশান্ত রাওয়ের গ্রামে পৌঁছায়, যেই ক্ষেতটা অনেকদিন আগে থেকেই শুকিয়ে গিয়েছিল। কিন্তু ওখানে বিজুকা আগে থেকেই দাঁড়িয়েছিল, যাকে দেখার পর আগে তো দুজন ভয় পায়। ওরে বাপ রে বাপ, এই পুতুলটা তো এমন মনে হলো ঠিক জানো ও আমাদের কথা শুনছে। কিন্তু এই বাজে জমির মধ্যে ও কি করছেটা কি? আমরা এটাকে এখান থেকে সরিয়ে দিই তাহলে। সেই পুতুলটাকে ক্ষেত থেকে তুলে পাশেরই একটা মন্দিরে রেখে দেওয়া হয়। এই পুতুলটাকে এখানে রেখে দিয়ে বাড়ি চলো। সারাটা দিন পুতুলটাকে এখান থেকে ওখানে করতে করতেই সময় চলে গেল আমাদের। কিন্তু একটা জিনিস ভালোই হলো, মন্দিরে যেই একবার আসবে সেই পুতুলটাকে দেখে ভয় পেয়ে যাবে। দুজন নিজের নিজের বাড়িতে গিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সেই রাত্রিবেলায় মারুতি রাও স্বপ্নে দেখতে পায়। কি করছো মারুতি? তুমি এত বড় হয়ে গেছো। ছোটবেলায় তোমাকে আমি অনেকবার স্নান করিয়ে দিয়েছি, তোমার মায়ের মতন। ছোটবেলায় আমি তোমায় অনেক ভালোবেসেছি। আরে এসব কি হচ্ছে? তুমি কে, আর আমার নাম জানলে কি করে? চিন্তা করো না মারুতি, আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে। হঠাৎ করে মারুতি রাওয়ের ঘাবড়িয়ে ঘুম খুলে যায়। তাকে এই অবস্থায় দেখে তার স্ত্রী কাঞ্চন প্রচন্ডভাবে অবাক হয়। কি হয়েছে গো? তোমার শরীর ঠিক আছে তো? শীতকাল চলছে আর তোমার শরীরে এত ঘাম ঝরছে। আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম কাঞ্চন। কিরকম স্বপ্ন? ওই স্বপ্নের মধ্যে একটা পুতুল আমার সাথে কথা বলছিল, আর সব থেকে অদ্ভুত ব্যাপার হলো ওই পুতুলটা আমার নাম পর্যন্ত জানতো। তুমিও না কখনো কখনো একদম বাচ্চাদের মতো কথা বলো। আরে স্বপ্ন তো স্বপ্ন হয়, স্বপ্নে তুমি যা খুশি দেখতে পারো। স্বপ্নে তুমি এই দেশের প্রধানমন্ত্রীও হয়ে যেতে পারো, কিন্তু সত্যিতে তো তুমি এই গ্রামের প্রধানও হতে পারলে না। ঘুমিয়ে পড়ো এখন।
সেই পুরো রাত মারুতি রাও ঘুমোতেই পারে না। সেই সারা রাত অস্থির হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সকালবেলা শঙ্কর রাও জোরে জোরে দরজায় ধাক্কা মারে। আরে কি হলো, তুমি এরকম ভয় পেয়ে রয়েছো কেন? হ্যাঁ, একটু বাইরে বেরিয়ে এসো, তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। আরে এমন কি হলো ভাই যে তুমি বাইরেই বেরোতে পারবে না? কথাটাই এমন যে মারুতি রাও বাইরে চলে যায়। মারুতি রাও দেখতে পায় শঙ্কর রাও খুব ঘাবড়িয়ে আছে। তাড়াতাড়ি বলো, আমার যেন ভেতরটা কেমন হচ্ছে। তোমার বউ আর মুন্নার আবার শরীরটা খারাপ হলো না তো? আরে ওদের শরীর একদম ঠিক আছে, কিন্তু এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা শোনার পরে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে। আসলে কালকে আমরা যে ওই বসন্ত রাওয়ের জমি থেকে তুলে এনে ওই পুতুলটা মন্দিরের মধ্যে রাখলাম না, ওই পুতুলটা ওখান থেকে উধাও হয়ে গেছে। আরে তাতে এতে ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, সকালে হয়তো পুরুতমশাই দেখেছে আর তাই উনি ওই পুতুলটাকে কোনো জমিতে গিয়ে রেখে দিয়েছে বা বাইরে কোথাও ফেলে দিয়েছে। আরে সকাল থেকে পুরুতমশাই উধাও হয়ে গেছে, মন্দিরের সামনে গ্রামের লোকজন জড়ো হয়েছে আর ওই পুতুলটাও তো উধাও হয়ে গেছে। আরে পুরুতমশাইয়ের বউ কেঁদে কেঁদে সব ভাসিয়ে দিল। আর তুমি তো জানোই যে পুরুতমশাই আমাদের গ্রাম ছেড়ে কখনো কোথাও যায় না। আমাদের গ্রামে বছর বছর ধরে চলতে থাকা পরম্পরা অনুযায়ী যে আমাদের মন্দিরের একবার পুরুতমশাই হয়ে যায় তাকে আজীবন এই গ্রামেই থেকে যেতে হয়, তাই না? এই গ্রামের সীমা ছেড়ে সে কোথাও যেতে পারে না। তাহলে এখন কি করব শঙ্কর? আমরা আবার এই পুতুলটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে কোনো ভুল করলাম না তো? দেখ, আমার তো মনে হচ্ছে রত্না কাকিমার সাথে একবার কথা বলা উচিত, একমাত্র ওই আমাদের সাহায্য করতে পারে। শঙ্কর রাওয়ের কথা শোনার পর মারুতি রাও প্রচন্ডভাবে ঘাবড়িয়ে যায় আর গভীর চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস শঙ্কর, এক্ষুনি রত্না কাকিমার সাথে দেখা করতে হবে। একমাত্র রত্না কাকিমাই এই গ্রামের ইতিহাসের ব্যাপারে সবকিছু ভালোভাবেই জানে, ও আমাদের নিশ্চয়ই সাহায্য করে দেবে। রত্না কাকিমা আওলাপুরের খুবই অন্যরকম বুদ্ধির স্ত্রী ছিলেন। সমস্ত গ্রামে এই কথাটা প্রসিদ্ধ ছিল যে রত্না কাকিমা আওলাপুর গ্রামের ইতিহাসের ব্যাপারে অনেক বড় জ্ঞানী। উনি প্রত্যেকের সাথে দেখা করেন না। কিছুক্ষণের মধ্যেই মারুতি রাও আর শঙ্কর রাও রত্না কাকির ঝুপড়ির আগে পৌঁছে যায়। তোমরা দুজন ভাই এখানে কেন এসেছো? তোমরা কি জানো না আমি কোনো ব্যক্তির সাথে দেখাশোনা করতে পছন্দ করি না? মানুষদের খারাপ ব্যবহার আর কথাবার্তার জন্যেই আমি এইখানে থাকার ব্যবস্থা আলাদাভাবে করে ফেলেছি, কিন্তু তোমরা এখানে পর্যন্ত আমার পিছু ছাড়ছো না। রত্নাতাই, আপনি আমাদের সাহায্য করুন না। এখন আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো মারুতি রাও? তোমরা তো সেটা করেছো যেটা তোমার করার উচিত ছিল না। আপনার কথা ঠিক বুঝতে পারছি না, আমরা এমন কি করলাম যেটা আমাদের করা একেবারেই ঠিক হয়নি? হঠাৎ করে রত্না কাকি দুজনকে রহস্যময়ী ভাবে দেখতে দেখতে বলে ওঠে, তোমাদেরকে ওই পুতুলটাকে সেই শুকনো জমিন থেকে উঠিয়ে আনাটা উচিত হয়নি। তাই এতে আমরা এমন কি ভুল করলাম? উনি কত বড় প্রধান মশাই ছিলেন আর কতদিন ধরে ওনার জমি নষ্ট হয়ে পড়েছিল। আমরা ভাবলাম যে ওনার ওই জমির কোনো প্রয়োজন নেই, তাই ওই পুতুলটাকে ওখান থেকে তুলে নিয়ে এসে মন্দিরে রেখে দিই, এটা ভেবে যে সকালে হয়তো আমরা আমাদের জমিতে বা অন্য কারোর জমিতে আমরা ওটাকে পুঁতে দেব, তাহলে ও নিশ্চয়ই কারোর না কারোর কাজে লেগে যাবে। মূর্খ ব্যক্তিরা, ওই বিজু কাটা তোমরা ওখান থেকে তুলে আনা উচিত হয়নি। আরে এই সংসারে যে কোনো বস্তু যে কোনো জায়গায় বিনা কোনো কারণে রাখা হয় না। ওই বিজুকা যদি বসন্ত রাওয়ের শুকনো জমিতে রাখা ছিল তাহলে তারও একটা বড় কারণ ছিল। তোমরা তাকে জাগিয়ে ফেলেছো, ওকে জাগানো উচিত হয়নি। এখন সর্বনাশ নিশ্চিত। তোমরা দুজন ভাই সময় চক্রের জালে এইভাবে ফেসে যাবে যে তোমাদের ওখান থেকে বেরোনো একদম অসম্ভব হয়ে উঠবে। আপনি কি বলছেন? আমরা দুজন কিছুই তো বুঝতে পারছি না। আপনি আমাদের দুজনকে সাহায্য করুন না। কারণ তোমাদের সহায়তা আমি করতে পারবো না। এখন তোমাদের দুজনের সাহায্য ঈশ্বরই করতে পারবেন। আমি শুধু ঈশ্বরের কাছে তোমাদের দুজনের জন্য আর এই পুরো গ্রামের জন্য প্রার্থনাই করতে পারি। ঠিক আছে, আমরা দুজন এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমাদের এটুকু তো বলতে পারেন যে ওই পুতুলটার আসল রহস্যটা ঠিক কি? তোমাদের জন্য শুধু এইটুকুই জানাটা উচিত যে বসন্ত রাও প্রধানের সেই জমিন কোনো সময় খুব উপজাউ ছিল, কিন্তু দেখতে দেখতে সেটা শুকনো হয়ে যায়। আর একদিন বসন্ত রাও প্রধান গ্রাম থেকে হঠাৎ করে উধাও হয়ে যান, ঠিক সেইভাবেই যেভাবে রাত্রিবেলা সেই পুতুল গায়েব হয়েছে।
মারুতি রাও আর শঙ্কর রাও নিরাশ হয়ে ওখান থেকে চলে যায়। ওরা দুজন ওখান থেকে কিছু দূর হেঁটেছিল, তক্ষুনি তাদের চোখ পড়ে একটা ঘন গাছের দিকে। আমার মনে হচ্ছে ওই ঝোপটার ওখানে কেউ একজন বসে রয়েছে, তাই না? ওই ঝোপটা কত ঘন, আর এখানে কোনো মানুষ বা কোনো বাঁদর টাদর তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। ভালো করে একবার দেখুন তো, আপনি কিছু চকচক করছে দেখতে পাচ্ছেন না এমন? মারুতি রাও গাছের সেই ডালটাকে খুব ভালো করে দেখতে শুরু করে। আরে তুমি ঠিক কথা বলছো শঙ্কর, চলো গিয়ে একবার দেখি তো। ওরা দুজন গাছের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। তক্ষুনি কোনো একজন লোক তাদের সামনে চলে আসে। হঠাৎ করে তার সামনে চলে আসার কারণে ওরা দুজন খুব বেশি ভয় পায়। ওরা দুজন দেখতে পায় যে সে একটা জোকার ছিল। সে ওদের দুজনকে দেখে খুব অদ্ভুতভাবে হাসতে শুরু করে। কে 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 তুমি? তা তোমরা দুজন কি কখনো কোনো জোকার দেখোনি? আমি তো সেই। আরে আরে, জোকার তো আমরা অনেক দেখেছি, কিন্তু তোমাকে তো কখনো এই গ্রামে কোথাও দেখিনি। তা তো তোমার নামটা কি বলো তো? জোকার। আরে তোমাকে তোমার নামটা জিজ্ঞাসা করলাম তো। তাহলে কি শুনতে পেলে না নাকি? আমার নাম জোকার, আর আমি কোত্থেকে এসেছি সেটা তোমরা খুব শিগগিরই জানতে পেরে যাবে। এইটুকু বলে সেই জোকার হাওয়ায় কলাবাজি দেখাতে শুরু করে। আর দেখতে দেখতেই সেই কলাবাজি দেখাতে দেখাতে ওদের দুজনের চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। এটা কে ছিল? আর আমাদের গ্রামে জোকার কবে থেকে আসতে শুরু করলো? আরে আমার তো মনে হচ্ছে অন্য কোনো গ্রামে নিশ্চয়ই সার্কাস হতে চলেছে, আর এই জোকারটা নিশ্চয়ই ওই সার্কাসে কাজ করে আর ঘুরতে ঘুরতে এই গ্রামে চলে এসেছে, তাই না? চলো চলো চলো, এখান থেকে চলে যাই, এসব ভেবে লাভ নাই। শঙ্কর রাও মারুতি রাওয়ের বাড়িতে চলে যায়, কিন্তু সে দেখতে পেল যে তার স্ত্রী আর তার ছেলে মুন্নাও মারুতি রাওয়ের বাড়িতেই উপস্থিত ছিল। নিজের স্ত্রী আর বাচ্চাকে দেখে শঙ্কর রাও খুব বাজেভাবে অবাক হয়। তক্ষুনি মারুতি রাওয়ের স্ত্রী কাঞ্চন ভয়ের চোটে বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি মুন্নাকে তোমাকে গ্রামে খুঁজতেও পাঠিয়েছিলাম, তোমাকে কোথাও পেলাম না। আরে কি হলো কাঞ্চন, তুমি এরকম ভয় পেয়ে রয়েছো কেন? জানি না, যখন তুমি এখান থেকে চলে গেলে তখন আমি বাড়ির কাজ করছিলাম, আর হঠাৎ করে ঘরে একটা অনেক বড় ধামাকা হলো। এরকম মনে হলো যেন ভূমিকম্প এসেছে। আমি দেখতে পেলাম ঘরের ভেতরে অনেক রকমের রং ছড়িয়ে পড়েছে। আমি ঘরের কাছে গেলাম, তখন আমি দেখতে পেলাম যে একটা বিজুকা যে সাদা রঙের আলো দিয়ে চমকাচ্ছিল আমারই দিকে তাকিয়ে আছে। নিজের বউ কাঞ্চনের কথা শুনে মারুতি রাও খুব বেশি ঘাবড়ে যায় আর ভয়ের চোটে শঙ্কর রাওয়ের দিকে তাকাতে শুরু করে। আরে ভাই, এসব আমরা কি দেখছি? প্রথমে আমরা ওই পুতুলটাকে তুলে এনে মন্দিরে রাখলাম, ওই পুতুলটা মন্দির থেকে উধাও হয়ে গেল, তার সাথে পুরুত মশাইও। এ আবার সেই পুতুলটা নয় তো? আরে না না না, এই পুতুলটা সেটা হতে পারে না রে। আরে কাঞ্চন তো বলছিল যে এই পুতুলটা সাদা রঙের ঝলমল করে সব সময়। জমির পুতুলটা তো খুবই সাধারণ পুতুল ছিল, তাই না? যাই হোক, আমাদের একবার ভেতরে গিয়ে দেখা উচিত। এইটুকু বলে ওরা দুজন ভয়ে ভয়ে রুমের ভেতরে চলে যায়, কিন্তু সামনের দৃশ্য দেখে ওদের দুজনের চোখ অবাক হয়ে ছানা বড়া হয়ে যায়। ওরা দেখতে পায় যে ওদের সামনে একটা হীরের বিজুকা দাঁড়িয়ে আছে, যে খুব দামি আর মূল্যবান হীরের কাপড় পরেছে। তক্ষুনি ওদের দুজনের চোখের সামনে অবিস্ময়ী একটা ঘটনা হয়। সেই বিজুকা ওদের দুজনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে ওঠে, আমার শরীরে লাগানো থাকা এই হিরেগুলো তোলার একেবারে চেষ্টা করো না তোমরা, না হলে তোমাদের দুজনের মৃত্যু একেবারে নিশ্চিত। বিজুকাকে বলতে দেখে মারুতি রাও আর শঙ্কর রাও দুজনই খুব প্রচন্ডভাবে ঘাবড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে তুমি? হ্যাঁ, কে তুমি? আর এই পুতুল কি করে কথা বলতে পারে? আমাদের সাথে হেয়ালি করছো? আমি কোনো সাধারণ পুতুল নই তো। তোমরা দুজন যদি আমার কথা শোনো তাহলে সাহায্য করতে পারি আমি তোমাদের। কি বলতে চাও? মানে কিরকম সাহায্য? আমি তোমাদের দুজনকে ধনবান করতে পারি, এত ধনবান যে তোমরা কখনো সেটা ভাবতেও পারবে না। কিন্তু আমরা দুজন তোমাকে বিশ্বাস করবো কি করে, যতক্ষণ না তুমি তোমার ব্যাপারে আমাদের কিছু বলছো, তাই না? সেই জন্য তোমার কোনো কথাতেই আমরা এখন বিশ্বাস করতে পারবো না। তোমাকে ভরসা করবো কি করে? তুমি যদি আবার কোনো ভূত পিশাচ এইসব হয় তাহলে তো আমাদের একেবারে মানে জীবন শেষ হয়ে যাবে, তাই না? আমি ভূত, প্রেতনি, পিশাচ এদের মধ্যে কেউ নই।
সময় হলে পরে তোমরা সব কিছু জানতে পেরে যাবে, ঠিক আছে? শঙ্কররাও খুব গভীর চিন্তায় ডুবে যায় আর ভয়ে ভয়ে সেই বিজুকার দিকে তাকিয়ে বলেন, তুমি আবার সেই পুতুলটা নও তো, যেটা আমরা বসন্ত রাওয়ের জমি থেকে তুলে নিয়ে এসে মন্দিরের মধ্যে রেখে দিয়েছিলাম? শঙ্কর রাওয়ের কথা শোনার পর সেই বিজুকা একদম অদ্ভুত ভাবে হাসতে শুরু করে দেয়।